গল্পের শুরুটা আজ থেকে প্রায় ৮ দশক আগে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা আর ইউরোপের বুকে শতাব্দীর পর শতাব্দী ধরে চলা ইহুদি নিধনের ক্ষত থেকে গঠিত হয়েছিল একটি স্বপ্ন। ইউরোপের ইহুদিদের রাখা হতো অত্যন্ত সংকীর্ণ, অবরুদ্ধ এবং সমাজবিচ্ছিন্ন কিছু এলাকায়, যেগুলোকে বলা হতো গেটো। এই গেটোবন্দি জীবন এবং অমানবিক নির্যাতন থেকে মুক্তি পেয়ে অন্যান্য সাধারণ স্বাধীন জাতিগুলোর মতো মাথা উঁচু করে বাঁচার তাগিদেই জন্ম নিয়েছিল জিওনিজম বা ইহুদি জাতীয়তাবাদী আন্দোলন। আর এই আন্দোলনেরই ফসল ছিল 1948 সালে গঠিত ইসরায়েল রাষ্ট্র। ইসরায়েলের মূল লক্ষ্যই ছিল ইউরোপের সেই সব ঐতিহাসিক বিচ্ছিন্নতা বা অবরুদ্ধ দশা থেকে বেরিয়ে আসা। মধ্যপ্রাচ্যের বা পশ্চিম এশিয়ার বুকে নিজেকে কেবল একটি সামরিক দুর্গ হিসেবে নয়, বরং একটি অঞ্চলের রাজনৈতিক ব্যবস্থার একটি স্থায়ী ও স্বীকৃত অংশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করা। কিন্তু এর শুরুতেই ছিল একটি বিশাল ঐতিহাসিক বাধা। যে ভূখণ্ডের উপর ইসরায়েল রাষ্ট্র গঠন করা হয়েছিল, সেখান থেকে প্রায় 2/3 ফিলিস্তিন জনগোষ্ঠীকে তাদের নিজেদের জমি থেকে বিতরণ করা হয়েছিল। ফিলিস্তিনের এই উচ্ছেদ ও দুর্দশা প্রতিবেশীদের চোখে ইসরায়েলকে একটা দখলদার রাষ্ট্র হিসেবে দাঁড় করিয়ে দেয়। ফলে চারপাশে আরব রাষ্ট্রগুলোর সাথে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল। তা সত্ত্বেও সময়ের সাথে সাথে ইসরায়েল তার কূটনীতি দিয়ে এই দেওয়াল ভাঙতে শুরু করে। প্রথমে মিশর ও জর্ডানের সাথে ঐতিহাসিক শান্তি চুক্তি, তারপরে পারস্য উপসাগরীয় রাজতন্ত্রগুলোর সাথে পর্দার আড়ালে নীরব সমঝোতা, এর মধ্যে ছিল সৌদি আরব বা ওমান, এবং অবশেষে 2020 সালে ঐতিহাসিক আব্রাহাম অ্যাকর্ডস, যার মধ্যে সংযুক্ত আরব আমিরাত এবং বাহরিনের মতো প্রভাবশালী আরব দেশগুলোর সাথে ইসরায়েল আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। মনে হচ্ছিল ইসরায়েল বুঝি তার ইতিহাসের সেই অবরুদ্ধ গেটো বা কৌশলগত একাকিত্ব থেকে চিরতরে বেরিয়ে আসতে পেরেছে। কিন্তু ইতিহাস আজ এক অদ্ভুত মোড় নিয়েছে। যে ইসরায়েল কয়েক দশক ধরে নিজেদের চারপাশে দেওয়াল ভাঙার চেষ্টা করছিল, আজ যেন তারাই নিজেরাই নিজেদের চারপাশে আরও উঁচু দেওয়াল গড়ে তুলতে বদ্ধপরিকর। গাজা, লেবানন, সিরিয়া এবং সরাসরি ইরানের সামরিক শক্তির লাগামহীন প্রয়োগ এবং পশ্চিম তীরে লাগাতার বসতি সম্প্রসারণের যে নীতি, সব মিলিয়ে ইসরায়েল আজ নিজেকে এমন এক কোণঠাসা অবস্থায় নিয়ে গেছে যা আগে কখনো দেখা যায়নি। আজকের ইসরায়েল সামরিক দিক থেকে হয়তো আগের থেকে অনেক বেশি শক্তিশালী এবং প্রযুক্তিগত দিক থেকে উন্নত, কিন্তু রাজনৈতিকভাবে তারা বিগত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি বিচ্ছিন্ন। এই ক্রমবর্ধমান বিচ্ছিন্নতার প্রধান কারণ হল ইসরায়েলের বর্তমান রাজনৈতিক ও সামরিক নেতৃত্বের একটি বিশেষ ধারণা। তারা মনে করে সামরিক শ্রেষ্ঠত্বই সব, এর জন্য কোনো রাজনৈতিক বা কূটনৈতিক কৌশলের কোনো প্রয়োজন নেই। আর এই চরমপন্থীর দৃষ্টিভঙ্গির সবচেয়ে বড় ট্র্যাজেডি ও প্রতীক হল আজকের ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজা উপত্যকা। 2023 সালের 7 অক্টোবর হামাসের ভয়াবহ হামলার পর ইসরায়েলের যে আত্মরক্ষামূলক প্রতিক্রিয়া শুরু হয়েছিল, তা আজ বিশ্বের সাধারণ মানুষের চোখে এক ভয়াবহ সম্মিলিত শাস্তি বা কালেকটিভ পানিশমেন্টের অভিযানে রূপ নিয়েছে। আন্তর্জাতিক টেলিভিশনের পর্দায় এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে ভেসে আসা গাজার গুড়িয়ে যাওয়া পাড়া, লাখ লাখ বস্তিচ্যুত মানুষের হাহাকার আর হাজার হাজার নিরীহ ও শিশু মৃত্যুর ছবি ইসরায়েলের ভাবমূর্তিকে বিশ্বমঞ্চে চিরতরে বদলে দিয়েছে। একই সাথে ইরান ও লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান এই ক্ষোভকে আরও উস্কে দিয়েছে। সীমান্তের ওপারে গিয়ে বারবার হামলা চালানোর এই কৌশল সামরিক জয় এনে দিলেও দীর্ঘমেয়াদে ইসরায়েলকে চরম এক সংকটে ফেলেছে। তারা হয়তো নিখুঁতভাবে তাদের শত্রুদের ওপর আঘাত হানছে, কিন্তু এর ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে চরম অশান্তি ও অর্থনৈতিক অস্থিরতা তৈরি হচ্ছে, তার মাসুল গুনতে হচ্ছে ওই অঞ্চলের সাধারণ রাষ্ট্রগুলোকে। ফলে স্বাভাবিকভাবেই প্রতিবেশীদের মনে পুঞ্জীভূত হচ্ছে চরম ক্ষোভ। এই যুদ্ধের সবচেয়ে বড় ধাক্কা লেগেছে পারস্য উপসাগরীয় অঞ্চলে, বিশেষ করে সেই সব আরব রাষ্ট্রগুলির ওপর যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। আব্রাহাম অ্যাকর্ডস গড়ে উঠেছিল একটি পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করেই, যেখানে একদিকে ছিল উন্নত প্রযুক্তি, অর্থনৈতিক সহযোগিতা ও বাণিজ্য, অন্যদিকে ছিল ইরানের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবের বিরুদ্ধে একটি যৌথ নিরাপত্তা বলয় গড়ে তোলা। কিন্তু এই পুরো চুক্তির পিছনে ছিল একটি অলিখিত ও গোপন শর্ত। ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে অন্তত এমন এক ন্যূনতম সংযোগ দেখাবে যাতে আরব দেশগুলোর শাসকরা নিজ দেশের সাধারণ জনগণের ক্ষোভের মুখে না পড়ে ইসরায়েলের সাথে বন্ধুত্ব টিকিয়ে রাখতে পারে। আজ সেই গোপন বোঝাপড়া বা অনুমানটি পুরোপুরি ভেঙে গিয়েছে। গাজায় ভয়াবহ ধ্বংসযজ্ঞ এবং সেখানকার ফিলিস্তিনদের জোরপূর্বক উচ্ছেদ বা জাতিগত নির্মূলের চেষ্টা আরব বিশ্বের সাধারণ মানুষের মনে তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দিয়েছে।
কোনো আরব শাসনের পক্ষেই এখন আর ইসরায়েলের সাথে স্বাভাবিক সম্পর্ক রাখা রাজনৈতিকভাবে নিরাপদ নয়। সরাসরি ইরানে ইসরায়েলে হামলার ফলে উপসাগরীয় দেশগুলি নিজেদের এক চরম নিরাপত্তার ঝুঁকিতে নিজেদেরকে বুঝতে পেরেছে। তারা ইরানের প্রভাব নিয়ে চিন্তিত ঠিকই, কিন্তু তারা কখনোই চায় না ইসরায়েলের যুদ্ধে কোল্যাটারাল ভিকটিম বা বলির পাঠা হতে। ফলে উপসাগরীয় রাজতন্ত্রগুলোর নিজস্ব কৌশলগত হিসাব এবং ইসরায়েলের বেপরোয়া যুদ্ধনীতির মধ্যে দূরত্ব দিন দিন কেবলই বাড়ছে। আবার আর একদিকে রয়েছে আমেরিকা আর ইসরায়েলের টানাপোড়েন। বিশ্বের বুকে ইসরায়েলের সবচেয়ে বড় শক্তি, তার অবিচ্ছেদ্য ঢাল হলো মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু সাম্প্রতিক সময় এই ঐতিহাসিক সম্পর্কেও অভূতপূর্ব ফাটল দেখা গেছে। ওয়াশিংটন দেখছে তারা আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েলের কর্মকাণ্ডের জন্য চরম কূটনৈতিক মূল্য চোকাচ্ছে এবং মধ্যপ্রাচ্যে তাদের নিজস্ব ভূমি রাজনৈতিক স্বার্থ নষ্ট হচ্ছে। অথচ ইসরায়েলি সিদ্ধান্তের ওপর মার্কিন প্রশাসনের নিয়ন্ত্রণ বা প্রভাব দিন দিন সংকুচিত হচ্ছে। ইরান ইস্যু নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে সম্প্রতি যে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে তা এই ফাটলকে একদম প্রকাশ্য করে দিয়েছে। হোয়াইট হাউস এবং জেরুজালেমের মধ্যে তীব্র বাক্য বিনিময়ের যে খবর তা কিন্তু ইতিমধ্যে পাবলিক হয়ে গেছে। যেরকম জেডি ভ্যান্স, ভাইস প্রেসিডেন্ট, যিনি আমেরিকার, ইসরায়েলের সমালোচনার জবাবে অত্যন্ত কড়া এবং সরাসরি ভাষায় জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে বিশ্বের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি ইসরায়েলের প্রতি সহানুভূতিশীল। তিনি আরও যোগ করেন, তিনি নিজে যদি ইসরায়েলি মন্ত্রিসভার সদস্য হতেন তবে বিশ্বের বুকে টিকে থাকা একমাত্র শক্তিশালী মিত্রের বিরুদ্ধে বা আমেরিকার বিরুদ্ধে বারবার আক্রমণাত্মক কথা কখনোই বলতেন না। এই একটি মন্তব্যই প্রমাণ করে পরিস্থিতি কতটা জটিল হয়ে দাঁড়িয়েছে। এই ক্ষোভ কেবল ইরান ইস্যুর মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি যুক্তরাষ্ট্রের গভীর উদ্বেগকে প্রতিফলিত করে। তারা বুঝতে পারছে যে ইসরায়েলের বর্তমান একগুঁয়ে নীতি মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থকে বিপদে ফেলছে, তাদের জিওপলিটিক্স ব্যাহত হচ্ছে। এই দূরত্বের অর্থ এই নয় যে কালই তাদের সম্পর্ক ভেঙে যাবে, তবে একটি পরিষ্কার ইঙ্গিত দেয় যে ইসরায়েলের প্রতি আমেরিকার যে শর্তহীন ও অন্ধ সমর্থন আর কিন্তু বেশি দিন হয়তো টিকবে না। ইসরায়েলের বর্তমান নীতির সবচেয়ে আত্মঘাতী অংশটি ঘটেছে কিন্তু ওয়েস্ট ব্যাংকে। একদিকে গাজায় যুদ্ধ চলছে, অন্যদিকে পশ্চিম তীরে নির্বিচারে ইহুদি বসতি সম্প্রসারণ করা হচ্ছে। বসতি স্থাপনের এই আগ্রাসন ফিলিস্তিনদের এতটাই কোণঠাসা করে ফেলেছে যে ভবিষ্যতে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ভৌগোলিক ভিত্তিই প্রায় ধ্বংস হয়ে গেছে। এর ওপর যোগ হয়েছে ফিলিস্তিনের ওপর উগ্র ইহুদি বসতি স্থাপনকারীদের লাগাতার সহিংস হামলা। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে ও সুরক্ষায় এই হামলাগুলি ঘটছে। এটি বিশ্বের দরবারে ইসরায়েলের নৈতিক বৈধতাকে ধূলিসাৎ করে দিচ্ছে। টু স্টেট সলিউশন, যেটা ভারতও সবসময় দাবি করে এসছে, এটাকে ইসরায়েল অসম্ভব করে দিয়ে একটি স্থায়ী বর্ণবাদী বা আধিপত্যবাদী ব্যবস্থা স্থাপন করছে। সভ্য বিশ্বের কাছে এই দমনপীড়ন আজ নৈতিক এবং রাজনৈতিকভাবে ঘৃণ্য এক বিষয়ে পরিণত হয়েছে। সবশেষে একটাই কথা বলার, ইতিহাস আজ এক নির্মম বৈপরীত্যের সামনে দাঁড়িয়ে। জিওনিজমের মূল উদ্দেশ্যই ছিল ইহুদিদের জন্য এমন এক নিরাপদ স্বর্গ তৈরি করা যেখানে ইউরোপের মতো কোনো দেয়ালের পিছনে তাদের অবরুদ্ধ ও একাকী হয়ে থাকতে হবে না। কিন্তু আজ ইসরায়েলের নিজস্ব উগ্র একপাশে নীতিগুলি তাদের চারপাশেই সেই একই অবরুদ্ধ দেওয়াল নতুন করে তুলে দিচ্ছে। ইতিহাসের সেই পুরনো বিচ্ছিন্নতার সাথে আজকের এই আধুনিক বিচ্ছিন্নতা তফাৎ শুধু একটাই, সেই দিনের বিচ্ছিন্নতা ইহুদিদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছিল, আর আজকের এই চরম কূটনৈতিক ও রাজনৈতিক একাকিত্ব ইসরায়েল নিজের হাতে নিজের ওপর চাপিয়ে দিচ্ছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ।